কারফিউর রাতে শুনশান গোপালগঞ্জ, দেখা যায়নি ব্যাপক তল্লাশি ও চেকপোস্ট, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফের আওয়ামী লীগের ফ্যাসিবাদী সন্ত্রাসী রূপ উন্মোচিত, খুলনায় ব্রিফিংয়ে নাহিদ। সারা দেশে আজ এনসিপির প্রতিবাদ বিক্ষোভ। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। গণঅভ্যুত্থানে প্রাণহানির পর ছাত্রলীগ মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এদিন গায়েবানা জানা যায় পুলিশ ব্যারিকেড ভাঙে ছাত্র জনতা। কফিন মিছিল এবং গায়েবানা জনতা, ভাই এটা বললেন যেটা ভালো আইডিয়া। তারপর ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করলেন এবং সেম ওনারাও বাকি যারা সবার তো আসলে আন্দোলনের সমান ভাবনায়। তখন ভাই গেটের উপর দিয়ে আমাদের কিছু যে সাদা কাপড় দিয়ে দেন, যে অন্তত লাঠি কিংবা ইটের উপর এটা দিয়ে কফিন সাজায় তারপরে জানাজাটা কমপ্লিট করো। নতুন মুদ্রানীতিতেও সংকোচনমূলক অবস্থান থেকে সরছে না কেন্দ্রীয় ব্যাংক, বিনিয়োগ বৃদ্ধিতে উদার হওয়ার দাবি ব্যবসায়ীদের। উৎপাদন খরচ বেশি, এবং উৎপাদন খরচ বেশি হলে নিশ্চয়ই যারা উৎপাদন করেন তারা আসলে কম দামে জিনিস বিক্রি করবেন না। তো এখন আমাদের একটু নমনীয় মুদ্রানীতির প্রয়োজন। এবং মশক নিধনে গেল অর্থ বছরে 23 কোটি টাকা বেশি বাজেট পেলেও সুফল মেলেনি ঢাকা উত্তরে, প্রতিফলন নেই মাঠ পর্যায়ে। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জোরের সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি, আর এদিকটায় মশিউর অনেক। এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলা ও সংঘর্ষের জেরে বুধবার রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ চলছে গোপালগঞ্জে। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন, জানবো সকালের কারফিউর পরিস্থিতি তার কাছ থেকে। লিমন, আপনার মাধ্যমে জানতে চাই, আপনি তো আছেন এখন গোপালগঞ্জে, তো কারফিউয়ের শহরের পরিস্থিতি এই মুহূর্তে সকালের পরিস্থিতিটা কেমন দেখতে পাচ্ছেন, আর ধরপাকড় বা তল্লাশি চলছে কিনা এখন পর্যন্ত জানতে চাই আপনার মাধ্যমে। অনেক পুরো গোপালগঞ্জ জেলায় যে কারফিউ জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটির কিন্তু এর মধ্যে 11 ঘন্টা পার হয়ে গেছে, আরও প্রায় 12 ঘন্টা এই কারফিউটা আছে। কিন্তু আমরা দেখছি যে পুরো শহর জুড়ে, আমরা তো একদম এই গোপালগঞ্জ শহরের বাইরের অন্যান্য যে থানাগুলো, কাশিয়ানী, তারপর টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, এর খোঁজখবরও নিয়েছি। যেটি আমরা বলতে পারি যে কারফিউ চলছে, কিন্তু এক ধরনের ঢিলেঢালা কারফিউ চলছে। আমি কয়েকটি থানায় খোঁজ নিলাম। এই কারফিউতে বা একটা বড় যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে মানে যেটা মনে করা হয়েছিল যে গ্রেপ্তার অভিযান বা এই ধরনের, নতুন করে এখন পর্যন্ত থানা থেকে আমাকে গ্রেপ্তারের সংখ্যা জানাতে পারেনি। কয়েকটি থানা জানিয়েছে যে তাদের হাতে কোনো গ্রেপ্তার নেই। এই ধরনের তথ্যগুলোই আমরা পাচ্ছি। আর যেটি দেখছি যে যেহেতু গতকাল সন্ধ্যার পরও এই রক্তক্ষয়ী সংঘর্ষটা হয়েছে, যেখানে হতাহতের ঘটনা ঘটেছে, তারপরের দিন যেই সকাল হওয়ার, যদিও এখনও শহর পুরোপুরি জেগে ওঠেনি, তারপর আমরা দেখছি যে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই গতকালের যে সংঘর্ষ সংঘাতের যে চিত্রগুলো, সেটি কিন্তু আরও স্পষ্ট হয়ে ফুটে উঠছে। আমরা এখন পুলিশ লাইন্স এলাকায় আছি। গতকাল কিন্তু এই পর্যন্ত সংঘর্ষটি ছড়িয়েছে এবং এইখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরের যে পৌর যে মুক্ত মঞ্চ, সেখানে কিন্তু এনসিপির সমাবেশটি ছিল এবং সেখান থেকে বলা চলে যে মহাসড়ক পর্যন্ত এই সংঘাতটা কিন্তু ছড়িয়ে পড়েছিল। আর এখন যে দেখছি যে কারফিউ যদিও চলছে, তারপরেও দোকানপাট মোটামুটি খোলা আছে। আমরা এই মহাসড়কের পরিস্থিতি দেখলাম যে যেহেতু এই গোপালগঞ্জের ভেতর দিয়ে একটা বড় মহাসড়ক চলে গেছে, যেটা ঢাকার সাথে খুলনা, বাগেরহাট অনেকগুলো জেলাকে সংযুক্ত করে, এই জায়গায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক আছে। আর যেটি বলছি যে যদিও মানে ঢিলেঢালা কারফিউ, তারপরও
অন্যান্য স্বাভাবিক দিন যেমন থাকে সেই ধরনের কিন্তু দিনটা না। সেই জায়গায় দেখছি যে মানুষজনের মধ্যে একটা ভয়, একটা উত্তেজনা বা উদ্বেগ আছে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা সারা রাতি দেখেছি যে টহল দিতে এবং যেটি দেখেছি যে ভিন্ন ভিন্ন রেঞ্জ বা জেলা থেকেও পুলিশ এনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এই গোপালগঞ্জে নিয়ে আসা হয়েছে। তো এই চিত্রগুলো আমরা দেখছি, আমরা আরও খোঁজখবর রাখছি। তো আপাতত এই সকাল পর্যন্ত আমার কাছে এই ছিল অনেক। গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন, জানাচ্ছিলেন সেখানকার যে সবশেষ পরিস্থিতি তার সবশেষ। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে এক যুদ্ধবিধ্বস্ত অবস্থা। বলছিলাম গত বুধবার অর্থাৎ গতকালকে দিনভর যে সংঘাত, হতাহত, তারপরে রাত্রে যে চাপা উত্তেজনা গোপালগঞ্জ শহর জুড়ে তার পরিস্থিতির কথা। নিরাপত্তা বাহিনীর টহল আর সাইরেনের আওয়াজ ছাড়া একেবারে শুনশান নীরবতায় বিরাজ করছে এই মুহূর্তে গোপালগঞ্জ শহরে। আর সাধারণের মধ্যে রয়েছে উদ্বেগ আর আতঙ্ক। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন রেঞ্জ থেকে অতিরিক্ত আনা হচ্ছে পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের। বাকিরা জানাচ্ছেন জামাল খানের ক্যামেরায় আজহার লিমন। শুনশান গোপালগঞ্জ শহর সাধারণত বড় একটা বিপর্যয়ের পর যেমনটা হয়। জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে এখানে যে কারফিউর ঘোষণা এবং সেটি যে সাধারণ কোনো ঘটনার প্রেক্ষিত নয় তার চিহ্ন পুরো শহরের সড়কে সড়কে। এনসিপি নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বানানো হয়েছিল যেসব তরুণ তা ভেঙে চুরে পড়ে আছে রাস্তার উপর, সড়কের উপর জমা ইট পাটকেল, বন্ধ দোকানপাট, সবকিছুতেই জানান দিচ্ছে একটা চাপা উত্তেজনা, বাতাসে টিয়ার গ্যাসের গন্ধ। গোপালগঞ্জের এই পৌর মুক্ত মঞ্চেই ছিল এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বা পদযাত্রার কর্মসূচি। প্রত্যক্ষদর্শীরা বলছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিংবা সাংবাদিকরাও এটি বলছে যে এই মঞ্চ ঘিরেই 2 দফায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হয়। প্রথমবার এনসিপি নেতৃবৃন্দ আসার আগে এবং পরে এইখানে অনুষ্ঠানটি শেষ করে যখন এনসিপির গাড়িবহরটি চলে যাচ্ছিল তখন। এবং এইখানে আমরা একদম রাত 10টা পর্যন্ত এই মঞ্চটি ঘিরে আগুন জ্বলতে দেখেছি এবং তখন পর্যন্ত আমরা এই এলাকা ঘিরে এই এলাকার বাতাসে এক ধরনের ঝাঁঝালো মানে গন্ধ পেয়েছি, যেটি থেকে স্পষ্ট যে এখানে মানে টিয়ার শেল মারা হয়েছে। এবং এটি এই আশপাশের যে চিত্র, যেই ক্ষতচিহ্ন তা দেখে সহজে অনুমান করা যায় যে এখানে আসলে সংঘাতের মাত্রাটা কত ছিল। কারফিউ জারির পর সড়কে সড়কে চেকপোস্ট বসানো বা ব্যাপক তল্লাশির তেমন কোনো চিত্র দেখা যায়নি। আর পরিস্থিতিও এমন যেন কারফিউর নিয়ম মেনে চলছিল সবাই। তবে এত কিছুর মধ্যেও ছিল চাপা উদ্বেগ। রাতভর গোপালগঞ্জের সড়কে সড়কে পুলিশের আনাগোনা ছিল বিভিন্ন বাহিনীর টহল। এবং যেটি দেখা গেছে যে রাতে অন্যান্য জেলা এবং রেঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের এই গোপালগঞ্জে আনা নেওয়ার কাজটি হয়েছে। গোপালগঞ্জের সংঘাতের জের দেখা গেছে সন্ধ্যার পর থেকেই মহাসড়কে, বিশেষ করে ঢাকা থেকে শহরে প্রবেশের মোটামুটি 20 কিলোমিটার পথে বড় গাছ কেটে তৈরি করা হয় প্রতিবন্ধকতা। এর কারণে যে যানজট তৈরি হয়, স্থানীয় জনতা, পুলিশ, ফায়ার সার্ভিস আর সেনাবাহিনী মিলে তা স্বাভাবিক করতে সময় লেগে যায় প্রায় রাত 8টা। আজহার লিমন, এখন গোপালগঞ্জ। গণ অভ্যুত্থানের 1 বছর পরও আওয়ামী লীগের ফ্যাসিবাদী সন্ত্রাসী রূপ দেখল দেশবাসী। বুধবার রাতে খুলনায় ফিরে ব্রিফিংয়ে এমন মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ করে বলেন, গোপালগঞ্জে পুলিশ প্রশাসনের সহায়তায় ঘাটতি ছিল। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ তাদের হত্যার উদ্দেশ্যেই হামলা করেছে। আর এ নিয়ে প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। আরও জানাচ্ছেন রামিম চৌধুরী। গোপালগঞ্জ থেকে সভা শেষে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয় এনসিপি নেতাকর্মীরা। পরে মাদারীপুরের কর্মসূচি স্থগিত করে সেনাবাহিনীর কঠোর নজরদারিতে খুলনায় চলে আসেন তারা। সন্ধ্যা 7টায় গোপালগঞ্জ থেকে খুলনায় এসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির গাড়ির বহরটি। সার্কিট হাউস ও স্থানীয় কিছু হোটেলে অবস্থান নেন নাহিদ, হাসনাত ও সার্জিসরা। এর কিছু সময় পর দিনভর ঘটনা নিয়ে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ সভা করতে পারবে না, এই প্রথা ভেঙে দিয়েছে এনসিপি। যতই হামলা হোক, চলবে জুলাই পদযাত্রা। একটা মেইট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না,
এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। ব্রিফিংয়ে নাহিদ ইসলাম আরও বলেন, 1 বছর পর আবারও আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসী রূপ দেখল দেশবাসী। মুজিববাদীদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি এখনো। এজন্য সরকারকে আরও কঠোর হতে হবে, বাড়াতে হবে জনসচেতনতা। আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনার দোষীদের বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছে দলটির এই শীর্ষ নেতা। যে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার রাতে অবস্থান করবে খুলনায়। বৃহস্পতিবার সকালে আবারও জুলাই পদযাত্রার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। আজকে যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীয়তপুর, সেটা আমরা পরবর্তীতে কভার করে নিব। রামিম চৌধুরী, এখন খুলনা। গোপালগঞ্জ জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি বিবেচনায় ঢাকা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি 8টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে বন্যা পরিস্থিতিতে ফেনী জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। জুলাইয়ের কথা বলছি। আওয়ামী লীগ সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ তখন ক্রমেই ছড়িয়ে পড়ছিল সারা দেশে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের নারকীয় যে হামলা, তাতে করে ফুঁসে ওঠে ছাত্র জনতার। 16 জুলাই সেই ক্ষোভের প্রতিফলন দেখা যায় রাজপথে। শহীদ হয় আবু সাইদ সহ 6 জন। এদিন ছাত্রলীগ মুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরদিন ঢাবিতে গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল শুরু হলে ফের গুলি করে পুলিশ। এরপর শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী, অংশ নেয় সর্বসাধারণ। বাকি গল্পটা জানাচ্ছে হাসিব বিল্লাহ। চব্বিশের 17 জুলাই সকালের চিত্র। ক্যাম্পাস ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। কারণ রাতে ঘটে গেছে বিস্ময়কর ঘটনা। বিগত 15 বছরে দেশের একক আধিপত্যবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। 15 জুলাই কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিশোধ নেয় সাধারণ শিক্ষার্থীরা। 16 জুলাই রাতে দখলমুক্ত হয় ঢাবির সকল আবাসিক হল। সবার মুখে চাপা ক্ষোভ। তো ওই দিন আমাদের প্ল্যান যে আমরা যে কোনোভাবে আমাদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে এবং ছাত্রলীগকে ঘাড় ধাক্কা দিয়ে হল থেকে বের করব। 15 জুলাই ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে পরদিন সারা দেশের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। প্রতিবাদ মিছিল থেকে শহীদ হন 6 জন। অতঃপর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতীকী কফিন মিছিল ও গায়েবানা জানাজার সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্রীরা। সন্ধ্যায় মাহমুদ ভাই ফোন দেয় যে আপনারা কি চিন্তা করছেন। তো আমি সাদিক ভাই সহ আমরা পরামর্শ করছিলাম। ফোনে সাদিক ভাই মাঝে মাঝে কথা বলছিল। তো মাহমুদ ভাইকে বলি, ভাই আমাদের সিদ্ধান্ত নিয়েছি আমরা যে কর্মসূচিটা এরকম হইতে পারে যে হচ্ছে কফিন মিছিল এবং গায়েবানা জানাজা। ভাই এটা বললেন যে এটা ভালো আইডিয়া। তারপর ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করলেন এবং সেম ওনারাও বাকি যারা সবার তো আসলে আন্দোলনের সমান ভাবনায় সবাই সাথে সাথে এটা অ্যাপ্রুভ হইলো। সন্ধ্যায় আবার মাহফুজ আবার ফোন দিলেন, রাতে ফোন দিয়ে বললো যে ভাই কর্মসূচি ঘোষণা হয়েছে, এখন বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সেদিন কড়া পাহারায় পুলিশ ও র্যাবের বিপুল সদস্য। কফিন মিছিলে অংশ নিতে দুপুরে ক্যাম্পাসে আসেন গণতান্ত্রিক ছাত্রশক্তির তৎকালীন আহ্বায়ক আক্তার হোসেন। এতদিন আন্দোলনের নেপথ্যে থাকলেও সেদিন প্রথমবার প্রকাশ্যে আসলে তাকে টার্গেট করে পুলিশ। পুলিশের পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেফতার হন আক্তার ও তার সঙ্গীরা। আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমরা আমাদের অধিকারের কথা ক্যাম্পাসে বলবো, আর পুলিশ এসে আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করবে,
এটা কোনোভাবেই ন্যায্য হতে পারে না। আমি পুলিশের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু পুলিশ সে সময়টাতে আমাকে জোর করে তারা কয়েকজন মিলে আমাকে ধাক্কা দিতে শুরু করে এবং দীপ্ত কণ্ঠে আমরা বলেছিলাম যে আমাদের লাশ ক্যাম্পাস থেকে যাবে, কিন্তু আমরা আসলে ক্যাম্পাস থেকে এই পুলিশের নির্দেশনে আমরা ক্যাম্পাস ছেড়ে যাব না। পুলিশি বাধায় রাজু ভাস্কর্যের পাদদেশে পূর্ব নির্ধারিত কর্মসূচি পণ্ড হলে শিক্ষার্থীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। তবে ক্যাম্পাসে কফিন প্রবেশ করা সহজ ছিল না। প্রতিটি প্রবেশ পথে তখন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। তখন ভাই গেটের উপর দিয়ে আমাদের কিছু ওই যে সাদা কাপড় দিয়ে দেন, যে যদি কফিন না পৌঁছাতে পারি আমরা কিছুক্ষণের মধ্যে, তোমরা তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবা না, তোমরা হলো এটা নিয়ে অন্তত লাঠি কিংবা ইটের উপর এটা দিয়ে কফিন সাজায় তারপরে জানাজাটা কমপ্লিট করো। মাহবুব ভাই আমাকে ফোন দেন যে নীলক্ষেতের দিকে তোমাদের যেহেতু এখানে অনেক মানুষ, একটা মিছিল পাঠাও ওইদিকে। তারপরে আব্দুল কাদের সহ আমরা একটা মিছিল নিয়ে ওইদিকে যাই, নীলক্ষেত যাই। নীলক্ষেতে যেয়ে তারপরে মিছিল যখন যায় তখন হলো পুলিশ আবার ব্যারিকেড ওটা ঠেকায় রাখতে পারে না, সেই সুযোগে ভাইরা কফিন হলো ভিতরে ঢুকায় নিয়ে আসে। আমরা যখন এখান দিয়ে তাদেরকে কাপড় দিলাম, তারা কাপড় নিয়ে আসলো, কিন্তু কাঠ পাচ্ছে না বা হচ্ছে যে ওইরকম কফিন বানানোর মতো কোনো ব্যবস্থা পাচ্ছে না। তখন বললো ভাইয়া অন্তত একটা কফিন হলেও দেন। তাদের দরকার হচ্ছে যে অন্তত 60টা কফিন। তো ততক্ষণে ওই পুলিশের ব্যারিকেডটা পার হয়ে অ্যাম্বুলেন্স চলে আসছে। অ্যাম্বুলেন্সটা এসে বিসি কার্যালয়ের সামনে দাঁড়াইছে। তারা তো জানে না যে অ্যাম্বুলেন্সে যে কফিন আছে। বলা যায় ভাই কী করবো, তোমাদের সামনে দেখো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স খোলা, কফিন বের হবে। বিকেল 4টার আগে ভিসি চত্বরের সামনে কফিন পৌঁছায়, শুরু হয় গায়বানা জানাজা। জানাজা শেষে বিকেল 4:10 কফিন মিছিল শুরু হয়। পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শিক্ষার্থীরা এগিয়ে যায় সামনে। বেগম রোকেয়া হলের সামনে এগিয়ে গেলে মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরাও পুলিশের দিকে ইট পাটকেল ছুড়ে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এসব ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। জাতীয় সংকটে বারবার জনগণের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 52, 71, 90 কিংবা সবশেষ জুলাই গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে ক্যাম্পাস থেকেই। 24-এর 16 জুলাই ঢাবি ছাত্রলীগ মুক্ত হবার 20 দিনের মাথায় পতন হয় দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসকের। তাই পরবর্তী যে কোনো শাসকের জন্য এই ঘটনাগুলো উদাহরণ হয়ে থাকবে। কর্তৃত্ববাদী হবার চেষ্টা করলেই ফুঁসে উঠতে পারে শিক্ষার্থীরা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। জুলাই মাসের শেষ নাগাদ নতুন মুদ্রানীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক, যেখানে মুদ্রানীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সম্প্রসারিত করার দিকটি গুরুত্ব পাবে। নতুন মুদ্রানীতিতেও সংকোচনমূলক অবস্থান থেকে সরছে না কেন্দ্র ব্যাংক। যদিও ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ বাড়াতে সংকোচনমূলক অবস্থান থেকে বের হতে হবে। পরিস্থিতি বিবেচনায় নমনীয় মুদ্রানীতির কথা বলছেন তারা। এ নিয়ে আরও জানাচ্ছেন দেলোয়ার দুলন। গেল বছর যে ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে, এর মূলে ছিল অর্থনৈতিক সংকট। টানা 3 বছর সংকোচনমুখী মুদ্রানীতির কারণে উৎপাদন খাতে যেমন নেতিবাচক প্রভাব পড়েছে, একই সঙ্গে কমেছে কর্মসংস্থানের হারও। জুলাই মাসের শেষ নাগাদ নতুন মুদ্রানীতি ঘোষণা করছে বাংলাদেশ ব্যাংক। একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতির গতি প্রকৃতি, উন্নয়ন, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ সহ বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে তা নির্ধারিত হয় মুদ্রানীতির মাধ্যমে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগে প্রাধান্য দিয়ে নতুন অর্থ বছরের প্রথম 6 মাসের কৌশল প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক, যার সুফল হিসেবে 27 মাস পর মূল্যস্ফীতি 9% নিচে নামে। 2025-26 অর্থ বছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5%, অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। ব্যবসায়ীদের প্রত্যাশা, দেশে ফিরবে রাজনৈতিক স্থিতিশীলতা, কাটবে বিনিয়োগের খরা। গত কয়েক বছর ধরে আমরা একটা সংকোচন মুদ্রানীতিতে ছিলাম, যার জন্য যেটা আমরা রেজাল্ট হিসেবে পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গ্রোথ, দ্যাট হ্যাজ বিন দ্য লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার, কারণ আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনের দিকে যেতেই হবে।
অর্থনীতিবিদদের মত, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বের হতে হবে। মূল্যস্ফীতি শুধু অর্থের যোগানে হয় না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই সাথে নমনীয় মুদ্রানীতির কথা বলছেন তারা। উচ্চ সুদের কারণে উৎপাদন খরচ বেশি, এবং উৎপাদন খরচ বেশি হলে নিশ্চয়ই যারা উৎপাদন করেন তারা আসলে কম দামে জিনিস বিক্রি করবেন না। মূল্যস্ফীতি কমানোটা তো মোটামুটি একটা টার্গেট আমরা বুঝতে পারলাম, এবং একই সঙ্গে সাপ্লাই সাইডটা যদি ভালো করতে না পারি তাতে আসলে কোনো লাভ হচ্ছে না। তো এখন আমাদের একটু নমনীয় মুদ্রানীতি প্রয়োজন। ঋণের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে মুদ্রানীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। লক্ষ্য থাকে কর্মসংস্থানের যোগান দিয়ে সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। এবারও মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে সংকোচনমূলক নীতি থেকে বের হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি খাদ্য বহির্ভূত খাতে সেই মাত্রায় না কমার কারণে এটা এখনও 8-এর উপরে রয়েছে। যেহেতু 8-এর উপরে রয়েছে, বাংলাদেশ ব্যাংক টার্গেট অনুযায়ী কমাতে সক্ষম হয়নি। সেক্ষেত্রে আমরা যেমন পলিসি রেট আপাতত কমাবো না, এবং একই সাথে উদার মুদ্রানীতি ঘোষণা হওয়ার সম্ভাবনা আপাতত আমি দেখছি না। জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে 8.48% হয়েছে, যা বিগত 35 মাসের মধ্যে সর্বনিম্ন। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.39%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় 9.37%। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সামনে আসছে ইলেকশন, মশা দিচ্ছে ইনজেকশন। মশা মারলে দিব ভোট, নগরবাসী একজোট। এ যেন এক রূপক ছন্দেরই একটা পরিপূরক রূপ। এই যেমন ধরুন, মশা মারার জন্যই এখন বেশ কর্মযোগ্য ঢাকা উত্তর এবং দক্ষিণ। আগের অর্থবছরের তুলনায় 2024-25 অর্থবছরে মশক নিধনেই 23 কোটি টাকা বাজেট বেশি ছিল ঢাকা উত্তর সিটিতে। কিন্তু বছর বছর ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি থেকে ঠিক কী পরিমাণ বাজেট হয়, তার কতটা মশক নিধনে কাজে লাগে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। রোজ রোজ কি পুরো রাসায়নিক ছিটানো হয় কিনা সবগুলো এলাকায়, সে নিয়েও রয়েছে বেশ কিছু পর্যালোচনা। মাঠ পর্যায়ে দেখা গেল সবকিছুতেই শুধু ফাঁকি আর ফাঁকি। বিস্তারিত জানাচ্ছেন শম্পা বিশ্বাস। 2023-24 অর্থবছরে মশক নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেট ছিল 87 কোটি 50 লাখ টাকা। 2024-25 অর্থবছরে এই বাজেট ছিল 110 কোটি। মশক নিধনে বাজেটের আকার বাড়লেও মশার শক্তি কমেনি, বরং বেড়েছে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বাজেটের সঙ্গে সঙ্গে মশার উপদ্রবও বাড়ছে রাজধানীতে। প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? এখানেই শেষ নয়, জনমনে প্রশ্ন আরো অনেকগুলো। বছর বছর ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে বাজেট দেয়, তা কতটা মশা নিধনে কাজে আসে? মশার কীটনাশকের গুণগত মান নিয়ে কেন বারবার প্রশ্ন তৈরি হয়? প্রতিদিন মশার যে কীটনাশক ছিটানো হয়, তা কতটা কার্যকর? রোজ রোজ কি পুরো রাসায়নিক ছেটানো হয় সব এলাকায়? জানতে উত্তর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের মশক নিধন কার্যক্রমে চোখ রাখি আমরা। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দেয়া তথ্য মতে বিকেল 4:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত অ্যাডাল্টিসাইডিং বা পূর্ণাঙ্গ মশক নিধন কার্যক্রম চলে। তবে মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেল, তেজগাঁওয়ের 24 নম্বর ওয়ার্ড অফিস থেকে মশক কর্মীরা বের হলেন 5:05 আগে। 5টা থেকে 2 কর্মী মশার কীটনাশক দেওয়া শুরু করে তেজগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সেখানে মিনিট 15 স্প্রে করে তারা চলে যায় চা খেতে। চা খেয়ে যাওয়ার পথে তারা আরেকটি প্রতিষ্ঠানে 5:51 থেকে 5:54 পর্যন্ত মোটে 3 মিনিট কীটনাশক স্প্রে করে। অর্থাৎ সর্বসাকল্যে মোটে 18 থেকে 20 মিনিট সময় ছিটানো হয় কীটনাশক। অথচ একটি মেশিনে যে পরিমাণ কীটনাশক থাকে, তাতে টানা প্রায় 1 ঘন্টা স্প্রে করা সম্ভব। এই হলো মশার কীটনাশক ছিটানোর বাস্তব চিত্র। একটানা কাজ করলে, একটানা যদি আমি মারি, পুরো এলাকা কভার করি, সর্বোচ্চ 1 ঘন্টা। আমরা 8টা বাজে বের হয়ে যাই, 11:45 হাজিরা দেই, তারপর চলে যাই। বিকাল 6:30 ভিতরে হাজিরা দেই, আবার 6:30 করে অ্যাপসের ছবি দিলে আমরা চলে যাই। চলে যাই কভার মেশিনে যেহেতু ওষুধ থাকবে, এলাকা পুরো কভার করে আসি। ঘটনা আরও বাকি।
কীটনাশক ছিটানোর 2 কর্মীর পিছু নিয়ে ওয়ার্ড অফিসে ঢুকে দেখা যায় 6টার আগেই সবগুলো কীটনাশক ছিটানোর মেশিন জমা দেওয়া হয়েছে ওয়ার্ড অফিসে, অর্থাৎ বাকিরাও কাজে ফাঁকি দিয়েছে। কীটনাশক ছিটানো কর্মীদের মশক সুপারভাইজারের কথা জিজ্ঞেস করলে 2 মশক কর্মী জানায় সুপারভাইজার মাঠে মশক নিধন কার্যক্রম তদারকি করছেন। সুপারভাইজার কই? সুপারভাইজার আছে, সে হাতে দিয়া বাইরে গেছে, হাজিরা দিয়ে ঘুরে বেড়ায়, তারপর আবার চলে আসে। সেই মনে হয় হয়তো ওই আমাদের মাঠ পর্যায়ে আছে, ওটা দেখতেছে। কর্মীদের কথা যাচাই করতে সুপারভাইজারকে ফোন করলে তিনি জানালেন নিজ এলাকার টঙ্গীতে তার বাড়ির কাছাকাছি আছেন। আমি এইমাত্র আসলাম, নামাজটা পড়লাম। আপনার কর্মীরা তো সব বললো যে আপনি মাঠে কাজ করতেছেন পুরো দমে। না, আমি কিছুক্ষণ আগে আসছি, আমার ওই বসের কাছে ছুটি নিয়ে আমি আসছি, যে বাচ্চা মায়ের কান্নাকাটি করতে হচ্ছে তো গরমের জন্য, এই জন্য তাড়াতাড়ি করে এসে বসছি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে মশক নিধনে এমন চিত্র চললেও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তার গদ বাঁধা কথার বাইরে গিয়ে নিয়ম ভঙ্গ করলেন না। আমাদের প্ল্যানিং করা আছে, সেই প্ল্যানিং অনুযায়ী মশক কর্মী সুপারভাইজারদের তাদের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাজটা করার কথা। যদি তাদের কাজে গাফিলতি থাকে, আমাদের অফিসাররা থাকে ফিল্ড পর্যায়ে, তারা বের করার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে মোটিভেট করা হয়। এদিকে মশক নিধনে ঢাকা উত্তর সিটিতে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, তবে তাদের খুব একটা অন্তর্ভুক্ত করা হয় না মশক নিধন কার্যক্রমে। আমরা এতগুলো ঔষধ দিয়ে আসছি, তাহলে আমাদের মসকুইটোগুলো মারা যাচ্ছে না কেন, দিন দিন বেড়েই যাচ্ছে কেন? এটাই মূলত হচ্ছে এই বিশেষজ্ঞ টিমের কাজ। এবং সেই কাজটা করতে গিয়ে আমাদের যে সমস্ত সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট থেকে নিয়ে শুরু করে যতগুলো সাপোর্ট, সবগুলো সাপোর্ট দিলেই তো আমরা করব। কিন্তু কিছু কিছু সিদ্ধান্তে আমরা থাকেই না, বা কিছু কিছু সিদ্ধান্তে আমাদের উপস্থিতিই থাকে না। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় বিশেষজ্ঞ টিমের পরামর্শ ক্রমেই আমাদের সবগুলো সিদ্ধান্ত নেওয়া উচিত। দিন দিন রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তবে ডেঙ্গুর বিস্তার রোধে করণীয় অনেকটাই কম বলে দাবি বিশেষজ্ঞদের। 2024 সালের সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গু বিষয়ক একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে 3 জন বিশেষজ্ঞ রাখা হয়। তবে 1 বছর হতে চললেও এই বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সিটি কর্পোরেশনের বৈঠক হচ্ছে মোটে 2 থেকে 3টি। একই সঙ্গে নতুন করে বিটিআই কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও সে বিষয়েও জানেন না এই বিশেষজ্ঞ কমিটি। অন্যদিকে ডেঙ্গু নিয়ে যে 3টি জরিপ করা হয়, একটি মৌসুম পূর্ববর্তী জরিপ, মৌসুমকালীন জরিপ এবং অপরটি মৌসুম পরবর্তী জরিপ, সেটিরও 2024 সালের মৌসুম পরবর্তী জরিপ করা হয়নি। 2025 সালের শুরুতে যে মৌসুম পূর্ববর্তী জরিপটি করা হয় সেটিকে চালিয়ে দেওয়া হয় 2024 সালের মৌসুম পরবর্তী জরিপ হিসেবে। একই সঙ্গে এখনো পর্যন্ত করা হয়নি মৌসুমকালীন জরিপ। তাহলে কিভাবে জনগণ ডেঙ্গু বিষয়ে সচেতন হবে এবং কিভাবে ডেঙ্গুকে প্রতিরোধ করবে, সেই প্রশ্ন জনমনে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 10ম শ্রেণীর শিক্ষার্থী সহ একই পরিবারের 3 জনকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক যুবক। আর এতে ঘটনাস্থলেই নিহত হয় 2 জন। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ বলছে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। রাজীব সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন সাইফুল সাগর। বগুড়া সদরের হরিগাড়িতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 10ম শ্রেণীর এক শিক্ষার্থী সহ তার ভাবি ও দাদিকে ছুরিকাঘাত করেছে সৈকত নামের এক স্থানীয় যুবক। এ ঘটনায় নিহত হয়েছেন ভাবি ও দাদি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষার্থী বন্যা আক্তার। বুধবার রাতে হঠাৎ বাড়িতে ঢুকে বন্যার উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছুরিকাঘাতে নিহত হন বন্যার ভাবি ও দাদি। ঘটনার পর পালিয়ে যায় সৈকত। আহতদের হাসপাতালে নিলে বন্যার ভাবি ও দাদিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের স্বজনরা জানান বন্যাকে প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়েছে। তার জেরেই এই হত্যাকাণ্ড। সবাই মিলে বলছে এটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়ার পরেও কয় মাস পরে আসে এই ঘটনা ঘটলো। এলাকার লোকজন কেউ দেখে পারেনি, অন্ধকার ছিল এটি। বাড়ির মধ্যে শুধুমাত্র আমার নানি ছিল বাড়ির ভিতরে, ভাই বউ ছিল আর আমার বোন ছিল। আমার বর্মা আর আমার ভাইস্তে বউ মারা যায়, আর আমার ভাতিজি
তাই মনে করেন যে মৃত্যুর সজ্জায় এখন মনে করেন যে পান্তা লড়তেছে। যে কয়জন এর সাথে জড়িত তাদের একবারে ফাঁসি। দুষ্কৃতী যেই হোক, এই যে দুটো মার্ডার, আইন শৃঙ্খলার অবনতির থেকে এই ঘটনাগুলো হচ্ছে। পুলিশের ধারণা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে সৈকত। দোষীকে আটক করতে জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে বলেও জানায় পুলিশ। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে একজনই ঘটনাটা ঘটিয়েছে এবং সেও একজন কলেজের ছাত্র, বন্যার সমবয়সী হবে, তার সাথে তার একটা সম্পর্কের কথা আমরা শুনতে পাচ্ছি। সম্পর্ক না, মেয়েকে সে পছন্দ করতো, ওই মেয়ে রাজি হয় নাই। ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি তখন এটা মানতে চায় না বিষয়টা, এই রাগ থেকেই সে একটা অভিমান করেই তার বাড়িতে গিয়ে এই ঘটনাটা ঘটায়। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী বন্যার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা। রাজীব সেলিম, এখন, বগুড়া। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় ঝালকাঠির বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, সবজির সরবরাহ কমে যাওয়ার কারণ কি, আর কোন সবজির দাম কতটা বেড়েছে জানাবেন? ধন্যবাদ। এনি ঝালকাঠিতে যে পরিমাণ সবজির চাহিদা, এর ৮০% সবজির সরবরাহ আসে খুলনা, যশোর, সাতক্ষীরা এলাকা থেকে, এবং এই সেখান থেকে সবজি আসতে কিন্তু কয়েক হাত বদল হয়ে এখানকার যে বাজারের ব্যবসায়ী তাদের হাত এবং ক্রেতাদের হাতে পৌঁছে। এই কারণে আসলে সবজির দাম কিছুটা অন্যান্য জেলার তুলনায় এখানে একটু দাম বেশি পড়ে। আর গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে সবজির উৎপাদন এবং পরিবহন ব্যাহত হয়েছে, এ কারণেও সবজির দাম কিছুটা বেড়েছে, এমনটি বলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। গত এক সপ্তাহ বা 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু এখানে কাঁচামরিচের দাম 100 থেকে 150 টাকা দাম বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। তা আমি আসলে ক্রেতা বিক্রেতা সাথে কথা বলেছি। ক্রেতাদের অভিযোগ আসলে নিয়মিত বাজার মনিটরিং না হওয়ার কারণে এই বিক্রেতারা কিন্তু আসলে তারা একটি সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বিক্রি করতে পারছেন। এজন্য তারা নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থাকে দোষারোপ করছেন। আর ব্যবসায়ীরা বলছেন যে আসলে তারা মোকাম যেখান থেকে সবজি উৎপাদন হয় বা বিক্রি হয় সেখান থেকে তারা বেশি দামে কিনে এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এই সবজি বাড়তি দামে বিক্রি করছে। পাশাপাশি সবজির দাম আসলে মাঝে মধ্যে ওঠানামা করবে, এমনটি তাদের বক্তব্য। তা আজকের বাজারে বিক্রি হচ্ছে, আমি এমন কিছু সবজির দাম জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, পটল বিক্রি করছে 50 টাকা, চিচিঙ্গা 50 টাকা, পেঁপে 35 টাকা, কাঁকরোল 70 টাকা, শসা 70 টাকা এবং জালি কুমড়া 40 টাকা, বেগুন 100 টাকা, কাঁচামরিচ 250 টাকা, লাউ আকার বেঁধে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি দরে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল কাঁচা বাজার পরিস্থিতির সবশেষ। এনি ঝালকাঠির সবজি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তালুকদার। অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য বহুল প্রত্যাশিত মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করল মালয়েশিয়া সরকার। প্রায় 10 মাসের কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সিদ্ধান্ত আসলো। এখন বৈধ প্রবাসীরা বছরে একাধিকবার দেশে এসে ফের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাবেন, এমন খবরে আনন্দে ভাসছেন প্রবাসীরা। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদনে বিস্তারিত। আশা পূরণ হলো মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের। কয়েক দশকের অপেক্ষার পর কাঙ্ক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে যাচ্ছেন তারা। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশি সাধারণ কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এরই মধ্যে দেশটির প্রতিটি ইমিগ্রেশন দপ্তরে নির্দেশনাও পাঠানো হয়েছে। মালয়েশিয়ার ব্যাপারে ইনশাআল্লাহ আরো কিছু গুড নিউজ আমরা অচিরেই দিতে পারবো। এর আগে শিক্ষার্থী, বিনিয়োগকারী, পেশাজীবী ও বিশেষ ক্যাটাগরির প্রবাসীরা এই সুবিধা পেতেন। তবে এখন দেশটিতে কর্মরত সকল সাধারণ কর্মীদের জন্যও তা উন্মুক্ত হলো। মালয়েশিয়া সরকারের এমন সিদ্ধান্তে আনন্দে ভাসছেন বাংলাদেশিরা। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ হাইকমিশনকে, আমাদের আসিফ নজরুল স্যারকে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশেষ করে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মান জানাচ্ছি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগকে, মালয়েশিয়ার সরকারকে, যে আমাদের দাবিটা তারা গ্রহণ করেছেন। জরুরি সমস্যা থাকলেও, বাংলাদেশে আত্মীয় স্বজনের সমস্যা থাকলেও আমরা দেশে যেতে পারতাম না একবারের বেশি।
আমাদের দাবিটা ছিল যে সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে মাল্টিপল ভিসা দেওয়া হোক। গত বছরের সেপ্টেম্বরে কয়েকজন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশ হাইকমিশন ও সরকার বরাবর স্মারকলিপির মাধ্যমে মাল্টিপল ভিসার আবেদন জানান। ঢাকা কুয়ালালামপুরের প্রায় 10 মাসের কূটনৈতিক প্রচেষ্টায় অবশেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসলো। নতুন সিদ্ধান্তের ফলে বছরে একাধিকবার মালয়েশিয়া ত্যাগ ও প্রবেশের সুযোগ পাবেন প্রবাসী সাধারণ কর্মীরা। আমরা এখন আমাদের জরুরি প্রয়োজনে আমরা শ্রমিক ভাইয়েরা বাংলাদেশে যেতে পারবে মাল্টিপল ভিসার সুযোগে। এখন আমাদের সবাইকে এই সুযোগটার সদ্ব্যবহার করতে হবে। তবে মাল্টিপল এন্ট্রির সুযোগ যেন অপব্যবহার না হয় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। সবশেষ তথ্যমতে মালয়েশিয়ায় নথিভুক্ত বাংলাদেশি কর্মীর সংখ্যা 8,98,970 জন। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে যুক্তরাষ্ট্রের আশঙ্কাজনক হারে বাড়ছে মূল্যস্ফীতি। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর দাবি, গেল 4 মাসের তুলনায় জুনে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ছিল সর্বোচ্চ। আর বিশ্লেষকরা বলছেন, প্রায় সব ধরনের আমদানি পণ্যে চড়া শুল্ক আরোপ করায় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা ভবিষ্যতে আরও কঠিন হয়ে পড়বে। এদিকে ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানো হলে দেশটির অর্থনীতি ভয়াবহ সংকটের মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। বাকিরা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। দ্বিপক্ষীয় বাণিজ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হচ্ছে না এমন অভিযোগ তুলে ঢালাওভাবে বাণিজ্য অংশীদার রাষ্ট্রগুলোর উপর শুল্কের বোঝা চাপিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এতে মার্কিন নাগরিকদের স্বার্থ কতখানি রক্ষা হচ্ছে এমন প্রশ্ন তুলছে আন্তর্জাতিক গণমাধ্যম। গেল জুনে যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বেড়েছে 0.3% হারে। সিএনএন বলছে, এমনটা অব্যাহত থাকলে মার্কিন মূল্যকে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে 2.7%। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রতিবেদন থেকে জানা গেছে, গেল ফেব্রুয়ারির তুলনায় মূল্যস্ফীতির এই হার সর্বোচ্চ। সিএনএন বলছে, গ্যাসের দাম বেড়ে যাওয়া ও আমদানিকৃত পণ্যে চড়া শুল্ক দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্রে আমদানিকৃত খেলনার 80%ই আসে চীন থেকে। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে এই খেলনার দাম বেড়েছে অপ্রত্যাশিত হারে। এছাড়াও গেল মের তুলনায় জুনে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পোশাকের দাম বেড়েছে 0.4%, 1.9% বেড়েছে যন্ত্রপাতির দাম। 2024-এর জানুয়ারির তুলনায় কম্পিউটার, স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্স জাতীয় পণ্য, খেলাধুলার সরঞ্জামের দাম বেড়েছে 1.4%। এছাড়া ভিডিও প্রযোজনায় ব্যবহৃত পণ্যের দাম বেড়েছে সর্বোচ্চ 4.5% পর্যন্ত। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি আর ফেডারেল রিজার্ভের জন্য সুদের হার কমানোর সিদ্ধান্ত একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার 1% পর্যন্ত কমাতে বারবার চাপ দিচ্ছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এনে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিলে মার্কিন অর্থনীতি চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। I think that the Fed is going to resist the urge or the call by the president to cut rates that low. I think that the Fed is likely to start cutting rates once again later this year, but I'm not sure if they're ever going to need to get as low as 1%. So while the president can push for it, I think that the Fed might offer some resistance. এই সুদের হার কমানো নিয়ে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন তৈরি হয়েছে। কয়েকজন নীতি নির্ধারক চলতি মাসেই সুদের হার কমানোর বিষয়ে মত দিলেও মূল্যস্ফীতি ও ট্রাম্পের শুল্ক নীতির কারণে এই সম্ভাবনা ক্ষীণ। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী সভায়, যা অনুষ্ঠিত হবে 30 জুলাই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। কার্ফিউ রাতে শুনশান গোপালগঞ্জ, দেখা যায়নি ব্যাপক তল্লাশি ও চেকপোস্ট, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফের আওয়ামী লীগের ফ্যাসিবাদী সন্ত্রাসী রূপ উন্মোচিত, খুলনায় ব্রিফিংয়ে নাহিদ। সারা দেশে আজ এনসিপির প্রতিবাদ বিক্ষোভ। জাতীয় নাগরিক পার্টি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। গণঅভ্যুত্থানে প্রাণহানির পর ছাত্রলীগ মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এদিন গায়েবানা জানাজায় পুলিশ ব্যারিকেড ভাঙে ছাত্র জনতা। কফিন মিছিল এবং গায়েবানা জানাজা
ভাই এটা বললেন যে এটা ভালো আইডিয়া, তারপর ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করলেন এবং সেম ওনারাও বাকি যারা সবার তো আসলে আন্দোলনের সমান ভাবনায়। তখন ভাই গেটের উপর দিয়ে আমাদের কিছু যে সাদা কাপড় দিয়ে দেন, যে অন্তত লাঠি কিংবা ইটের উপর এটা দিয়ে কফিন সাজায় তারপরে জানাজাটা কমপ্লিট করো। নতুন মুদ্রানীতিতেও সংকোচনমূলক অবস্থান থেকে সরছে না কেন্দ্রীয় ব্যাংক, বিনিয়োগ বৃদ্ধিতে উদার হওয়ার দাবি ব্যবসায়ীদের। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গ্রোথ দ্যাট হ্যাজ বিন দ্য লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। এবং মশক নিধনে গেল অর্থ বছরে 23 কোটি টাকা বেশি বাজেট পেলেও সুফল মেলেনি ঢাকা উত্তরে, অকার্যকর ঢিলেঢালা কার্যক্রম মাঠ পর্যায়ে। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।